আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন ডিএমসি উইথ সাবিহা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। তো গতদিন তোমরা একটা পরীক্ষা শেষ করেছো, এসএসসি 26 ব্যাচ যারা আছো, তোমার এসএসসি পরীক্ষার প্রথম একটা পরীক্ষা বাংলা প্রথম পত্র তোমরা ইতিমধ্যেই শেষ করেছো। আশা করি তোমরা অনেক ভালো এক্সাম দিয়েছো। যারা আশানুরূপ এক্সাম দিতে পারোনি বা একটু খারাপ হয়েছে তারা অবশ্যই হতাশ হবে না, কারণ আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ভালো মতো আমাদের দিতে হবে। একটা পরীক্ষা নিয়ে বা খারাপ হইতেই পারে, কিন্তু সেটা নিয়ে তুমি যদি টেন্সড হয়ে যাও তাহলে দেখা যাবে আস্তে আস্তে কিন্তু এটা একদম সাইক্লিক অর্ডারে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর উপরেও একটা ব্যাড এফেক্ট করবে। কাজেই আমি বলবো যে পরীক্ষাটা তোমরা দিয়েছো সেটা যাই হয়ে যাক না কেন, সামনের বা পরবর্তী পরীক্ষাটা আমাদের একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিব। এর আগেও আমি বলেছি যে এসএসসিতে আমার 1266 মার্ক ছিল এবং বাংলা সাবজেক্টে আমার 98% মার্ক ছিল। তো আমার অভিজ্ঞতা থেকে আমি কিভাবে বাংলা দ্বিতীয় পত্র এক্সাম হলে আমার বাংলা দ্বিতীয় পত্রের কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার করতাম, এই সকল বিষয় নিয়ে আমি আজকে পরীক্ষার আগের রাতে একটা গাইডলাইন দেব খুব সংক্ষেপে। আশা করি তোমরা এটা যদি একটু ফলো করার চেষ্টা করো এক্সাম হলে, তাহলে বাংলার মতো একটা সাবজেক্টেও কিন্তু অনেক ভালো ফল তোমরা অর্জন করতে পারবা। তো প্রথমেই আমি যেটা বলবো যে তোমাদের কিন্তু দুইটা পার্টে থাকে, একটা হচ্ছে এমসিকিউ এবং আরেকটা হচ্ছে তোমাদের নির্মিতি বা লিখিত অংশ থাকে। তো এমসিকিউ এর কথা আমি যেটা বলবো সেটা তো একদম বোর্ড বই ভিত্তিক, অর্থাৎ তোমরা যে যত ভালো মতো বোর্ড বইটাকে পড়েছো বা ক্যাপচার করতে পেরেছো তার উপর নির্ভর করবে তোমাদের এমসিকিউ এর মার্ক। আশা করি তোমাদের বোর্ড বই অনেক ভালো মতো পড়া হয়েছে, তোমরা এমসিকিউ অনেক ভালো মতো অ্যান্সার করতে পারবা। আমি আজকে এই টাইমে তোমাদের নির্মিতি অংশটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে সেই জিনিসগুলো তোমরা একটু কিভাবে লিখবা বা কিভাবে আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটা খাতায় করতে পারি তাহলে টিচার অনেকটা পজিটিভ ইমপ্রেশন আমাদের খাতার উপর ফেলতে পারে। তো তোমাদের যদি নির্মিতি সিলেবাসের কথা আমি বলি, প্রথমত তোমাদের অ্যান্সার করতে হয় হচ্ছে অনুচ্ছেদ, যেখানে 10 মার্ক থাকে। তো অনুচ্ছেদের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কম বেশি অনুচ্ছেদ অনেকেরই পড়া থাকে। আমাদের অবশ্যই নির্মিতি অংশে এমন হবে না যে সব কিছু কমন পড়বে, যেগুলো আমরা মুখস্থ করে যাব বা পড়ে যাব শুধু সেগুলোই আসবে। এমন অনেক নির্মিতি অংশ বা অনেক লিখিত অংশ আমাদের লিখতে হবে যেগুলো আমাদের কমন পড়বে না বা আমাদের আগে থেকে একটু দেখা নাও থাকতে পারে, কিন্তু আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আমাদের লেখার যে সিস্টেমটা সেই সিস্টেমে আমরা লিখে আসতে পারলেই কিন্তু ভালো ফল অর্জন করা যায়। যেমন অনুচ্ছেদটা যদি তোমাদের পড়ার মধ্যে আসে তাহলে তো তোমরা অবশ্যই ভালো মতো লিখতে পারবা। যদি তোমাদের যদি কোনো কারণে একটু এমন কিছু আসে যেটা তোমরা এর আগে কখনো দেখোনি বা সে সম্পর্কে জানলেও খুব ভালো মতো হয়তো বা পড়া নেই, সেগুলোর ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা, এরকম কোনো অনুচ্ছেদ আসলে তোমরা সেটাকে ঠান্ডা মাথায় প্রথম দিকে একটু চিন্তা করার চেষ্টা করবা যে সেই যে সম্পর্কে অনুচ্ছেদটা আসছে সেটা আসলে কি সম্পর্কে, বা তার এক কথায় তার যদি কোনো সংজ্ঞা থেকে থাকে যে সেটা কি, দেন আমরা বলতে পারি তার প্রকারভেদ কোনগুলা, সেগুলা স্টেপে স্টেপে লিখতে পারলাম বা হচ্ছে সেটা আর কতগুলা তার পজিটিভ ইম্প্যাক্ট কি, অর্থাৎ উপকারিতা অপকারিতা, এইভাবে আমরা জাস্ট হচ্ছে কিছু পয়েন্টের মাধ্যমে ওই জিনিসটা কিন্তু লিখে আসতে পারবো। কাজে আমি বলবো যে তোমাদের যদি কমন পড়ে তাহলে তো অবভিয়াসলি ভালো, এবং সবসময় অনুচ্ছেদের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অনুচ্ছেদে কখনো কিন্তু প্যারা বা কোনো লাইন গ্যাপ করা যাবে না। মানে তোমাদের একদম টানা লিখে যাওয়ার মানে সেটা যত পৃষ্ঠায় হয় টানা লিখে যেতে হবে। এখন অনেকে মনে করো যে যেহেতু অনুচ্ছেদ 10 মার্ক তাহলে আমাদের হয়তো 3 থেকে 4 পৃষ্ঠা বা এরকম লিখতে হবে, বেশি না লিখলে নাম্বার পাবো না। নির্মিতির ক্ষেত্রে আমি যেটা বলবো যে সব কিছুর একটা লিমিটেড বা হচ্ছে একটা এক্সাক্ট মাপ থাকে, তার মধ্যে লিখতে পারলে ভালো মার্ক পাওয়া যায়, অর্থাৎ ইনফরমেশনটা সঠিকভাবে দিতে পারলেই ভালো মার্ক পাওয়া যায়। তো অনুচ্ছেদের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের যদি কমন না পড়ে তাহলে আমরা ওইভাবে এটা কি জিনিস, এটার উপকারিতা কি অপকারিতা কি, এই পয়েন্ট আকারে জাস্ট লিখে আসলে ভালো মার্ক পাওয়া যাবে, এবং সেটা লেখার সিস্টেম ওয়াইজ হতে হবে। এরপর সারাংশ সারমর্ম, যেটা আমাদের অনেকের কাছেই অনেক কঠিন মনে হয়, কারণ এই সারাংশ সারমর্ম যদি চেনা পরিচিত কোনো কবিতা বা গল্প থেকে না আসে আমাদের জন্য লেখা একটু মুশকিল হয়ে যায়। তবুও আমি বলবো যে যদি তোমাদের সারাংশ সারমর্মের ক্ষেত্রে অবশ্যই লেখাটাকে বড় করা যাবে না,
এটার একটা নিয়ম আছে যে তোমার কবিতা বা গল্প যেটাই থাকুক তার সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ যদি তোমার ওই গল্পটার লাইন থাকে 15টা, তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 5 লাইনে সেটার লিখে আসতে হবে তার সারাংশটা। সারমর্ম ক্ষেত্রেও সেম, অর্থাৎ তোমার যতটুকু আছে তার 3 ভাগের 1 ভাগ লিখে আসতে হবে সারাংশ সারমর্ম, এর চেয়ে বড় হওয়া যাবে না। এইটুকুর মধ্যে তোমাদের পুরো একদম সারাংশ বলতে পুরো ওই লেখাটায় কি বোঝাতে চেয়েছে সেটা পুরোটা বুঝিয়ে আসতে হবে। তো আমার ধারণা যে এটা অনেকটা আমাদের দেখাশোনা কবিতা বা গল্পের মধ্যেই আসে। যদি কোনো কারণে আমাদের এই পড়ার বাইরে থেকে চলে আসে, আমাদের কি করতে হবে, ওই গল্প বা কবিতাটা যেটাই আমি অ্যান্সার করি সারাংশ বা সারমর্ম, সেটা আমাকে একটু ভালো মতো 2 থেকে 3 বার পড়তে হবে। 2 থেকে 3 বার ভালো মতো পড়ার পর আমার দেখতে হবে যে আসলে এখানে কি সম্পর্কে লেখা হচ্ছে বা আমি আন্দাজ করতে পারছি না কিনা কি সম্পর্কে এখানে বলা হচ্ছে। 2-3 বার যদি ওই জিনিসটা ভালো মতো পড়া যায়, আমার মনে হয় যে এটা আসলে কি বোঝাতে চেয়েছে তার সারাংশ বা সারমর্ম লেখাটা অনেক ইজি হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের অবশ্যই 2 থেকে 3 বার সেই গল্প বা কবিতাটা একবার পড়ে নিতে হবে। এটা গেল সারাংশ সারমর্ম। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। এখন ভাব সম্প্রসারণ কম বেশি আমাদের যেটা আমরা পড়ে যাই ঠিক তার মধ্যে থেকেই আসে। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে লেখার কিছু স্ট্র্যাটেজি আছে, এটা ফলো না করলে কিন্তু নাম্বার অনেক কম আসে। তো আমি যেটা বলবো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার যে ভাব সম্প্রসারণটাই আসুক, যেমন জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো বা এরকম, তো তোমরা কি করবা, ওই জিনিসটা যেটা চেয়েছে বা যে ভাব সম্প্রসারণটা তুমি লিখবা সেটা অবশ্যই হেডলাইন আকারে মাঝখানে লিখে নিবা এবং তার নিচে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করার পর কি করতে হবে, নিচে তোমার ওই জিনিসটার একটা সামারি একটা দুইটা বা 3টা লাইনের মধ্যে লিখে দিতে হবে, যেটা হচ্ছে আমরা বলি সেটার মূল ভাব। দেন সম্প্রসারিত ভাবের মধ্যে গিয়ে ওই জিনিসটা ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আমাদেরকে লিখতে হবে। এখন এই লেখার মধ্যে কেউ যদি গতানুগতিকভাবে লিখে যায় সে যেমন মার্ক পাবে, কেউ যদি সেই লেখাটার মধ্যে কোনো ইংরেজি কোটেশন বলো, কোনো লেখকের উক্তি যদি থাকে, কোনো গল্প বা কবিতার ছন্দ যদি থাকে, সেগুলো যদি ওই সম্পর্কিত হয় এবং সেটা যদি ইউজ করে, তার খাতাটা দেখতে অনেক বেশি সুন্দর হবে এবং টিচারের একটা পজিটিভ ইমপ্রেশন তার খাতার উপর পড়বে এবং মার্কটাও অনেক ভালো আসবে। কাজেই আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতাকে খাটিয়ে সেখানে সুন্দর মতো ভাব সম্প্রসারণটা এরকম স্টেপ ওয়াইজ লিখে আসতে হবে। তোমার লেখার ভঙ্গিমা যত সুন্দর হবে, তোমার প্রকাশ করার ক্যাপাবিলিটি যত ভালো হবে, তত বেশি নির্মিত অংশে মার্ক ক্যারি করা সম্ভব হবে। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি যেটা বললাম যে এই কিছু স্টেপ ফলো করতে হবে এবং আমাদের প্রশ্ন থাকে বেশিরভাগের ক্ষেত্রে আমি পাই যে আপু ভাব সম্প্রসারণ কি অনেক বড় করে লিখতে হবে, যেটার অ্যান্সার আমি প্রথমেই দিয়ে দিয়েছি যে নির্মিত অংশের কোনো কিছুই আমাদের বড় করে লেখার প্রয়োজন পড়ে না বা এক্সেস লেখার প্রয়োজন পড়ে না। আমাদের কি করতে হবে, যতটুকুই আমরা লিখি না কেন সেটা একটা স্ট্যান্ডার্ড মাপ, আমি যেটা বলবো যে 2 পৃষ্ঠা, সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা এই পর্যন্ত লিখতে হবে এবং এইটুকু লেখার মধ্যে তোমার সৃজনশীলতাকে সুন্দরভাবে প্রকাশ করে ফেলতে হবে এবং ইনফরমেশন যত বেশি দিতে পারবা সেই সম্পর্কে তত বেশি মার্ক পাওয়া কিন্তু সহজ হবে। এরপর আসো চিঠিপত্র, যেটা কম বেশি আমরা ছোটবেলা থেকে সকলেই পড়ে আসি। চিঠিপত্রের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি চিঠির ফরম্যাটটা সঠিকভাবে লিখছো কিনা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি ভিতরে কি লিখেছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট টিচার প্রথমেই দেখবে যে তোমার লেখাটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম এসেছে কিনা। কিভাবে, যে তুমি প্রথমেই প্রাপক তারিখটা দিয়েছো কিনা, অনেকে তারিখ দিতে ভুলে যায়, অনেকে দেখা যায় প্রাপক প্রেরক এই জায়গাটায় নিজের নাম, দেখা যায় যে প্রশ্নে ঠিকই একটা নাম দেওয়া আছে, মনে করো তুমি একটা নাম দেওয়া আছে, কিন্তু অনেকেই এই কাজটা করে আমি দেখেছি যে তার নিজের নাম সেখানে বসায় দেয়, তার খেয়ালই থাকে না যে প্রশ্নে আবার আরেকটা নাম দেওয়া আছে। এটা কিন্তু করা যাবে না। তো আমাদের প্রশ্নটা ভালো মতো পড়তে হবে, কোনো নাম দেওয়া আছে কিনা, থাকলে সেই নামটা ইউজ করতে হবে। প্রেরক প্রাপক সেখানে কমাগুলো বা দাড়িগুলো যেখানে বসাতে হবে সেটা সঠিকভাবে বসাতে হবে
এবং লেখার একটা সুন্দর ফরম্যাটে লেখার পরে শেষে আমাদের সেটার বিষয়টা যেন একটা সুন্দরভাবে সেখানে প্রেজেন্ট করতে পারি আমরা। এবং আমাদের সবসময় এই লেখার মধ্যে সম্মানসূচক বাক্যকে ইউজ করতে হবে, অর্থাৎ আমি যার সাথেই কথা বলি না কেন, সে আমার বন্ধু হোক বা বান্ধবী হোক, তার সাথে একটা সম্মানের সাথে কথা বলার মতো একটা প্রেজেন্টেশন সেই চিঠিপত্রের মধ্যে কিন্তু থাকতে হবে। এবং শেষের দিকে সব কিছুই তুমি নির্মিততে যাই লিখবা না কেন, শেষের দিকের এন্ডিংটা আমাদের সুন্দর হতে হবে, কারণ শেষের দিকের কিছু লাইনের সৌন্দর্যের উপরেই তোমার ওই পুরো জিনিসটা লেখাটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু নির্ভর করে। এরপর আমাদের অ্যান্সার করতে হয় প্রতিবেদন। এখন প্রতিবেদনের ক্ষেত্রে অনেক বেশি নিয়ম আমাদের ফলো করতে হয়, অনেকগুলো প্রতিবেদন থাকে এবং বিভিন্ন বিভিন্ন নিয়ম থাকে। তো আমি যেটা বলবো, এই লাস্ট মোমেন্টে তোমরা এই প্রতিবেদনের জাস্ট ফরম্যাটটা তোমাদের বোর্ড বুকের পেছনের দিকে দেখো দেওয়া আছে বিভিন্ন প্রতিবেদন লেখার যে ফরম্যাটগুলা, সেগুলা তোমরা ওই ফরম্যাটটা জাস্ট একটু দেখে যাবা যে কোথায় কি লিখতে হবে, আমি সেই জায়গাগুলোর ফর্মালিটিসগুলো ঠিকভাবে মেনটেন করতে পারছি কিনা, এটা জাস্ট এক পলক তোমরা দেখে যাবা এবং পরীক্ষার হলে সেটাই অ্যাপ্লাই করবা। তো প্রথম দিকে আমি যদি বলি যে তোমাদের রিপোর্টের ক্ষেত্রে টাইটেল মানে শিরোনাম দেওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই শিরোনামটা দিতে কিন্তু অনেকে ভুলে যায়। শিরোনাম ছাড়া কিন্তু কোনো প্রতিবেদন হয় না, শিরোনামের উপর আলাদা একটা মার্ক থাকে, কাজেই শিরোনামটা সুন্দরভাবে দিতে হবে এবং সেই শিরোনামটা কেমন হতে হবে, চিত্তাকর্ষক হতে হবে। যেমন তোমার বৃক্ষরোপণ সম্পর্কে কোনো একটা প্রতিবেদন আসলো, তুমি কি লিখতে পারো, সবুজে বাঁচি সবুজে বাঁচাই, এরকম একটা সুন্দর প্রতিবেদনের একটা যদি চিত্তাকর্ষক শিরোনাম তুমি দিতে পারো, তখন দেখা যাবে যে পরবর্তীতে তোমার ওই রিপোর্টটা পড়ার প্রতি কিন্তু মানুষের আগ্রহটা বেশি হবে এবং অবভিয়াসলি সেই রিপোর্টটা টিচারও নাম্বার কিন্তু বেশি দিবে। কাজে শিরোনামটা হতে হবে তোমার একদম ক্রিয়েটিভিটি মিশিয়ে সুন্দর করে লিখতে হবে এবং তারপর ডেটটা একটু ভালো মতো দিতে হবে, কবে তুমি প্রতিবেদন করছো, কখন করছো, টাইমটাও দিতে হয় একদম স্পেসিফিকলি, সেগুলো সুন্দরভাবে দিবা। এবং তোমার প্লেসটা মেনশন করতে হয় যে তুমি কোথায়, যেমন তোমার সড়ক দুর্ঘটনা বা সড়ক মেরামতের কোনো প্রতিবেদন থাকলে সেখানে তোমার ওই জাস্ট সড়কটা কোথায় কোন জায়গায় একদম স্পেসিফিকলি কিন্তু বলে দিতে হবে। কাজে এই জিনিসগুলোর প্লেসটা একটা স্পেসিফিকভাবে মেনশন করাটা ইম্পর্টেন্ট। এরপর আমি বলবো যে যদি নিউজ স্টাইলের কোনো তুমি প্রতিবেদন লিখো, সেটা ওই যে আমি যে ফরম্যাটগুলো বললাম এই ফরম্যাটটা ইউজ করে যদি লিখো, অনেক ভালো একটা মার্ক কিন্তু এই প্রতিবেদনেও ক্যারি করতে পারবা তোমরা। তাহলে গেল এই 10 মার্ক তোমাদের লেখা স্ট্র্যাটেজির উপর ফলো করবে। এরপর সব থেকে বেশি যে মার্কটা 20 মার্ক থাকে আমাদের হচ্ছে রচনা। এই রচনাটা আমাদের যদিও বিভিন্ন অপশান থাকে, অনেকগুলো অপশানের মধ্যে থেকে একটা রচনাকে আমাদের লিখতে হয়, তারপরেও দেখা যায় যে এই রচনায় লেখায় কিছু ভুলের কারণে কিন্তু আমাদের 20 মার্ক থাকা সত্ত্বেও আমরা খুব ভালো মার্ক এখানে ক্যারি করতে পারি না। ভুলগুলা কি? প্রথমত আমাদের যখন রচনা লেখার সময় দেখা যায় তুমি কত নাম্বারের রচনা লিখছো সেইটা অনেকে লিখতে ভুলে যায়। রচনার শিরোনাম ঠিকই দেয়, কিন্তু কত নম্বর পয়েন্ট বা কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখতে অনেকে ভুলে যায়। এখানে কিন্তু এইটা ভুলে যাওয়া যাবে না, নির্মিতের কোনো ক্ষেত্রেই কত নম্বর প্রশ্নের উত্তর তুমি লিখছো সেটা ভুলে যাওয়া যাবে না, এটা আগে লিখে নিতে হবে। এরপর তোমার হচ্ছে মানে দাগ নাম্বারটা একটু ভালো মতো দিতে হবে এবং কাটাকাটি করা যাবে না, সেখানে স্পষ্টভাবে লিখতে হবে। এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রবন্ধ রচনার পরে তুমি যেটা চুজ করবা একটু ভালো মতো টাইম নিয়ে চুজ করবা। অনেকে আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলে এটা দেখতাম যে রচনা যখন বাছাই করতো করার সময় মনে হতো এটা লিখি, লেখার পরে ও শিরোনাম দিল, টাইটেল দিল, সব কিছু দিয়ে লেখা স্টার্ট করার পর ওর মনে হয়েছে না এটা অ্যান্সার করবো না, আরেকটা অ্যান্সার করি, দিয়ে ওটা আবার কেটে দিয়ে আরেকটা অ্যান্সার করতে গেছে। মানে অনেকগুলো অপশান থাকার কারণে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো আমি বলবো সেই ক্ষেত্রে প্রথমত 5 থেকে 10 মিনিট টাইমও যদি তোমার লাগে যে বাছাই করার ক্ষেত্রে কি কি পয়েন্ট আমি লিখতে পারি সেগুলো আগে তোমার চিন্তা করে নিতে হবে এবং শিওর তুমি কোনটা অ্যান্সার করবা সেটা আগে শিওর হয়ে নিবা। এরপর তোমরা অ্যান্সার শুরু করবা, প্রথমে শিরোনামটা দিয়ে নিবা বা রচনার নামটা দিয়ে নিবা। এরপর আমি যেটা করতাম সেটা হচ্ছে রচনার পয়েন্টগুলো আগে সব লিখে নিতাম। এটা হলে সুবিধা কি হয়,
তুমি একসাথে বসে যখন ওই সবগুলার রচনার সব পয়েন্টগুলা কোন পয়েন্টগুলা তুমি লিখবা সেগুলো যখন একই সাথে তুমি লিখে নিবা, তোমার দেখা যাবে পরে টাইমে কভার করার পাশাপাশি তোমার অনেক সময় এমন হবে যে কিছু কিছু প্যারা লেখার পর তোমার মনে পড়ছে না যে এরপর আমি কোন পয়েন্ট লিখবো। কিন্তু তুমি যদি আগেই সেই পয়েন্টগুলা পয়েন্টে 1, 2 এভাবে নাম্বারিং করার দরকার নাই, জাস্ট তুমি পয়েন্টগুলা কোনো একটা মার্কিং করে পয়েন্টগুলো জাস্ট লিখে গেলা। এরপর তুমি হচ্ছে ওইখান থেকে কোন পয়েন্টগুলো লিখেছিল ওগুলো পিক করে জাস্ট পরবর্তীতে লিখে গেলে আমাদের আর চিন্তা করার চেষ্টার পরে করতে হয় না, সুবিধা হয়। এজন্য আমি কি করতাম, আমি 15টা পয়েন্ট লিখি বা 20টা পয়েন্ট লিখি, সেই পয়েন্টগুলো আগে রচনার শুরুতে একদম শুরুতে লিখে নিতাম। এরপর আমি শুরু করতাম ভূমিকা দিয়ে। এবং প্রথম কথা আমি যেটা বলেছি যে আমাদের শুরুটা অবশ্যই অনেক আই ক্যাচিং হতে হবে। আমি ভূমিকা যখন লিখবো প্রথমেই ভূমিকাটা আমাদের একটু মনে করে নিতে হবে যে আমি কোন জিনিসগুলো লিখবো ভূমিকার মধ্যে, এবং সেটা যেন একটু সুন্দর মানে কাব্যিক একটা ভাবে আসে, সেইভাবে লিখতে হবে। তোমার যদি কোনো কবিতার লাইন বা উদ্ধৃতি সেই সম্পর্কে থাকে, কোনো ইংলিশ কোটেশন থাকে, ভূমিকাতে তোমরা সেটা ইউজ করতে পারো, বা কোনো গানের লাইনও যদি থাকে তোমরা ইউজ করতে পারো, এটা ভূমিকাতে দিতে হবে। এরপর আস্তে আস্তে আমাদের ভিতরে রচনার ভিতরে যে পয়েন্টগুলো থাকে প্রকারভেদ বা বিভিন্ন ধরনের উপকারিতা অপকারিতা এগুলো আমরা লিখে যাব ভেতরে, এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু সেম মাপের হতে হবে এবং সেখানে সুন্দর লাইনগুলো ইনফরমেটিভ লাইনগুলো বসাতে হবে। এরপরে তোমার লাস্টের দিকে অবশ্যই উপসংহারটা লিখতে হবে। উপসংহার লেখায়ও আমি একই কথাই বলবো যে সেই উপসংহারটাও অবশ্যই আই ক্যাচিং হতে হবে, মানে শেষটা যত সুন্দর হবে তোমার লেখাটা তত বেশি সুন্দর হবে। কাজেই তোমার রচনার উপসংহার এবং ভূমিকাটার উপরই মূলত রচনাটা নির্ভর করবে। কাজেই এই বিষয়গুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে আশা করি নির্মিত অংশে খুব ভালো মার্ক ক্যারি করা যাবে। এবং আমিও নির্মিত অংশে এভাবেই বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে লেখার কারণে দেখতাম আমার সবসময় নির্মিত অংশে ফুল মার্কই আসতো। তো তোমরাও ফলো করবে। আর বাংলা প্রথম পত্র পরীক্ষার সময় আমি টাইম ম্যানেজমেন্টের কথা বলেছিলাম যে বাংলা প্রথম পত্রে টাইম ম্যানেজমেন্ট একটু কঠিন হয়ে যায়। তো দ্বিতীয় পত্রে অবশ্য টাইম পাওয়া যায়, কিন্তু আমাদের অনেকেই রচনা লিখতে গিয়ে বা একটা ভাব সম্প্রসারণ লিখতে অনেক বড় করে লিখতে গিয়ে বাকিগুলো লেখার কিন্তু টাইম পায় না। এই ক্ষেত্রেও আমি বলবো যে তোমরা অবশ্যই প্রত্যেকটা নির্মিত অংশের লেখার পূর্বে তার নাম্বারগুলা ঠিক করে নিবা এবং টাইম ম্যানেজমেন্ট তার সাথে করে নিবা যে আমি রচনা লেখার জন্য এতটুকু টাইম রাখবো এবং এর মধ্যে আমি রচনাটা কমপ্লিট করব। কাজেই টাইম ম্যানেজমেন্ট তোমার পরীক্ষার একটা পার্ট, এটাও সুন্দরভাবে তোমাদের ম্যানেজ করে দেন পরীক্ষা দিয়ে আসতে হবে, সুন্দর মতো লিখেও আসতে হবে। তো সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল। আগামী দিনের পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে এবং এর পরবর্তীতে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আপডেট এবং পরীক্ষার সকল গাইডলাইন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে অবশ্যই মিশন ডিএমসি উইথ সাবিহাকে সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ রয়েছে মিশন ডিএমসি উইথ সাবিহা, যেটাকে তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখবা। আমি নিয়মিতভাবে সেখানে গাইডলাইন ভিডিওগুলো তোমাদের জন্য প্রোভাইড করে যাচ্ছি। তো আমার জন্য সকলে দোয়া করবা এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।